আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদ, সঙ্গে আছে আমি শাসমিন হাসান। দেশের সম্ভাবনাময় রপ্তানি খাত চামড়া শিল্পের একসময় ইউরোপ আমেরিকায় বড় চাহিদা থাকলেও সেই বাজার এখন অনেকটাই হাতছাড়া। অন্যদিকে কোরবানির মৌসুমে পানির দরে বিক্রি হচ্ছে পশুর চামড়া। চলতি মৌসুমে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 1 কোটি পিস। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনার অভাব, সিইটিপির অকার্যকারিতা আর আন্তর্জাতিক সনদ না পাওয়া সংকটের বড় কারণ। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। দেশের চামড়া শিল্প একসময় ছিল সম্ভাবনার খাত, কিন্তু বছর ঘুরে কোরবানির মৌসুম এলেও বাড়ছে না কাঁচা চামড়ার দাম। দেশের বাজার হারিয়ে বিদেশেও কমেছে প্রতিযোগিতা। এরপরও কোরবানির ঈদে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 কোটি পিস। কাঁচা চামড়ার দাম না বাড়লেও বাজারে চামড়াজাত পণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। ব্যবসায়ীদের দাবি, সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় আন্তর্জাতিক মানের সনদ পাওয়া যাচ্ছে না, আর এই কারণেই উচ্চ মূল্যের ইউরোপ আমেরিকার বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়ছে। কস্ট কিন্তু প্রায় 3 গুণ বেড়ে গেছে, কিন্তু আমার লেদারের প্রাইস আপনার 3 গুণ কমে গেছে। সুতরাং আমরা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি দিয়ে এখন যাচ্ছি। আমাদের এই যে সিটিপিটা, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা, এইটা যদি কমপ্লায়েন্স হতো তাহলে আমাদের এখানে অন্তত 40-50টা ট্যানারি ইমিডিয়েটলি আপনার এলডিআরবিজি সার্টিফিকেট পেতে পারত। এদিকে চামড়া খাতে ঋণ কমিয়ে দিয়েছে সরকার। কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 228 কোটি 50 লাখ টাকা, যা গতবার ছিল 644 কোটি 50 লাখ টাকা। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, কিছু সংখ্যক বড় ঋণ গ্রহীতার কারণে পুরো খাতকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুটো গ্রুপেরই লোন আছে 5,000 কোটি টাকা প্লাস। তো ওরা কিন্তু এমন না যে মানে আমাদের ট্যানারি স্টেটের ভিতরে বড় বড় ট্যানারি মালিক, কিন্তু তারা কিভাবে 4,000-5,000 কোটি টাকা লোন পেল, এটা আমাদেরও প্রশ্ন। কোন কায়দায় তাদেরকে লোন দেওয়া হয়েছে? এবং এই দুইটা পার্টি কিন্তু এখন ডিফল্টার। তাহলে আপনার এক্স্যাক্টলি আমাদের লোনটা হলো 3,000 কোটি টাকা। এই 3,000 কোটি টাকা কতদিন থেকে লোন? বিশ্লেষকদের মতে, সিইটিপির দুর্বলতার কারণে এখনো আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারেনি দেশীয় চামড়া। 22-23টা বাই প্রোডাক্ট তৈরি করা যায়। এই বাই প্রোডাক্ট যদি তৈরি করা যায় ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার মাধ্যমে, তাহলে এই সলিড ওয়েস্ট থেকেই যে মূল্যমান আসবে সেটা দিয়েই ট্যানারি বেঁচে থাকবে। সস্তা ম্যান পাওয়ার, সস্তা র ম্যাটেরিয়ালস, এই দুটো জিনিসকে আমরা কাজে লাগিয়ে এই চামড়া শিল্প থেকে আমরা $2 বিলিয়ন থেকে $20 বিলিয়ন ব্যবসা করা সম্ভব। বিশ্লেষকদের মতে, পরিকল্পিত নীতি, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং বাজার বহুমুখীকরণ ছাড়া চামড়া খাতের সম্ভাবনা বাস্তবে রূপ পাবে না। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আর এই নিয়ে আলোচনার জন্য সরাসরি যুক্ত হচ্ছেন লেদার ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশের আহ্বায়ক সাদাত হোসেন সেলিম। সাদাত হোসেন সেলিম, আপনাকে স্বাগত। আমার প্রথমে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে চামড়া শিল্পে উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন আপনি? শোনা যায় আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আসলে চামড়া নিয়ে আমরা এই কোরবানি আসতে পরে অনেক আলোচনা করি, অনেক টক শো করি, পত্রপত্রিকায় লেখা হয়, তার পরবর্তীতে আবার এটা হারিয়ে যায়। আমি বুঝি না যে নীতি নির্ধারক যারা আছেন, মন্ত্রণালয়ে যারা আছেন, বাংলাদেশ ব্যাংকে যারা আছেন, আমরা যদি প্রথমে গুরুত্বটা বোঝার চেষ্টা করি যে চামড়া আমাদের দেশের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর। আমরা গার্মেন্টস এর পরেই চামড়ার টার্নওভার ওয়াইজ আমরা চামড়াকে দেখি সেকেন্ড লার্জেস্ট। কিন্তু এই চামড়ার উন্নতির জন্য আমরা অনেক কথা বলি, এই কোরবানি আসলে পরে চামড়া কিনে না, মাটিতে পুঁতে ফেলে, নষ্ট হয়ে যায়। কিন্তু এগুলো নিয়ে যে সচেতনতাটা করা এবং এটা নিয়ে যে একটা টোটালিটিতে, অর্থাৎ একদম A to Z একটা পরিকল্পনা নিতে হবে। সিইটিপির কথা আমরা আলাদাভাবে বলি, এক্সপোর্ট প্রমোশনের জন্য আমরা আলাদা কথা বলি, এক্সপোর্ট করার জন্য ভ্যালু এডিটেড প্রোডাকশন করার জন্য ভ্যালু এডিড যে জিনিসগুলো আছে, আসলে কোনো নীতিমালা নাই। একটা ওনারা মানে কোরবানি আসলে কিছু টাকা দেন, চামড়া কিনেন, কিন্তু চামড়া কেনার পরে চামড়া প্রসেস করা, এগুলোর যে আন্তর্জাতিক সনদ কিভাবে পেতে হবে, আমরা কিভাবে ভ্যালু এডিশন করে একটা পরিকল্পনা করে, টোটালি পরিকল্পনা না থাকলে পরে এই সেক্টরের কোনো ডেভেলপমেন্ট হবে না। আমরা সবসময় এই ধরনের কথা বলেই যাব। চামড়ার নীতি একটা আছে, কিন্তু সেটা কতটুকু বাস্তবায়ন করেন ওনারা জানি না। প্রতিবারই সবাই বলেন এটা গুরুত্বপূর্ণ সেক্টর, কিন্তু এই সেক্টরকে ডেভেলপ করার জন্য কি করা দরকার শুনেন না। ওনারা স্টেক হোল্ডারদের সাথে একসাথে বসেন না, পিসমিল বসে ওনারা নিজস্ব নিজেদের মতো করে, আগের সরকারগুলো তাই করেছে, কিন্তু ওনারা কিন্তু
একটা সমন্বিতভাবে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে 100 মানে একদম টোটালিটি, শুধু যে আমরা এক্সপোর্ট করতে পারি তা না, চামড়ার কিন্তু আমাদের দেশীয় বাজারেও লেদার প্রোডাক্টসের একটা বিশাল মার্কেট রয়ে গেছে, আমাদের একটা কনজিউমার মার্কেট, সেটিকেও আমরা কোনো নজর দেই না। তা আমরা LIDF থেকে 23 তারিখে আমরা একটা সেমিনার করেছি, আমরা প্রস্তাবনা করেছি আগে একটা ন্যাশনাল লেদার অথরিটি অর্থাৎ জাতীয় চামড়া কর্তৃপক্ষ অথবা বাংলাদেশ লেদার বোর্ড, টি বোর্ড আছে, জুট বোর্ড আছে, আপনারা আমাদেরকে একটা সংস্থা দিন যেখানে সমন্বিতভাবে আমরা কথা বলতে পারবো এবং যারা সরকারের অংশ হিসাবে যারা মানে এই পার্টিকুলার সেক্টরটার ডেভেলপমেন্ট প্রমোশনের জন্য কাজ করবেন, সেই দাবিটা আমরা তুলেছি। এখন দেখার বিষয় যেটা বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী কতটুকু গুরুত্ব এটাকে দেন। আপনি বলছিলেন যে ঈদ মৌসুমে কেউ চামড়া কিনতে চায় না, কেন চামড়া কিনতে চায় না ব্যবসায়ীরা? আপনার কি ধারণা কেন কিনতে চাচ্ছে না তারা চামড়া? এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমরা মোটা দাগে যখন কথা বলি আমরা বলি যে চামড়া এর আগে হয়েছে, চোরাচালান হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে, এটা খুব স্বাভাবিক, একটা দেশের সাথে ক্রস বর্ডার যে কোনো ট্রেডই হতে পারে। আমি চোরাচালানকে আমি অস্বাভাবিক ভাবে নেই না, কিন্তু এটাকে প্রতিরোধ করতে হবে। আমার দেশে যদি চামড়ার গুরুত্বটা দেওয়া যেত একদম প্রান্তিক লেভেল থেকে, আপনি সবচেয়ে বড় যে জিনিসটা এখন দাঁড়াচ্ছে, আপনি দেখবেন যে 10 বছর আগেও যে চামড়ার দাম ছিল, একটা গরুর চামড়া মিডিয়াম স্কেলের একটা গরুর চামড়া 1400-1500 টাকায় বিক্রি হতো। আমার দেখা, আমার নিজস্ব অভিজ্ঞতায় দেখা, চামড়া কেনার জন্য কারাকারি হতো, মারামারি হতো, খুনাখুনি হয়েছে পাড়ায়। কিন্তু একটা ইচ্ছাকৃত মনে হচ্ছে একটা অদৃশ্য শক্তি চামড়ার দরটা ফেলে দিয়েছে। তো এখন চামড়া কিনতে চায় না, 500-600 টাকা দিয়ে সে চামড়া কিনতে চায় না। মাদ্রাসা, কওমি মাদ্রাসা হচ্ছে আমাদের সবচেয়ে একটা বড় সোর্স, কারণ মানুষ যেহেতু ঈদুল আজহা ধর্মের সাথে সম্পর্কিত, অনেকেই মনে করেন যে চামড়াটা আমরা সাদগা, দান, খয়রাত হিসেবে মাদ্রাসা, এতিমখানায় দিয়ে দেব। এখন আমরা ভাবি যে একটা ফ্রি চামড়া আমরা যদি এতিমখানায় দিয়ে দিই, তাই বুঝি ওনারা চামড়াটা বিক্রি করে। কিন্তু একটা চামড়া কালেক্ট করা একটা এতিমখানার জন্য, সেটাকে লবণ মাখানো। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা বাংলাদেশের সচেতনতা একদমই নাই, মানে কোরবানিটা করার সাথে সাথে আপনার 1 ঘন্টার ভিতরে ওটা লবণ দিয়ে ভাঁজ করে রেখে দিতে হবে। আমাদের এখন গরমের সময় কোরবানি হচ্ছে, চামড়া পচে যায়, ব্যাকটেরিয়াল যে ইনফেকশনটা শুরু হয়ে যায়। একটা চামড়া ফেলে রাখে ওই অবস্থায় সন্ধ্যা পর্যন্ত, পাইকাররা বা যারা কিনবেন তারা সন্ধ্যা রাত অবধি কেনা বেচা চলে। বাই দ্যাট টাইম আমরা বলি এই রাপচারিং হওয়া শুরু হয়ে যায় চামড়াতে। তার ফলে 30% চামড়া আমরা নষ্ট করে দেই। কসাইদের মানে তাদের কোনো দক্ষতা নাই, চামড়া কেটে ফেলে, ছিঁড়ে ফেলে। আরেকটা হলো যে আমরা মানে লবণটা না দেওয়ার কারণে আমরা আরো মানে আমাদের থাকে না। এই সচেতনতা তৈরি করতে হবে। ধন্যবাদ সাদাত হোসেন সলিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার 2026-27 অর্থ বছরের বাজেট। কাঁচামালের ঊর্ধ্বমুখী দাম, ঋণ পাওয়ায় জটিলতা, আধুনিক প্রশিক্ষণের অভাব সহ নানা সংকটে কোণঠাসা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। এমন বাস্তবতায় আসন্ন বাজেটে ঢালাও কোনো কাগজে প্যাকেজ নয়, বরং বাস্তবসম্মত প্রণোদনা চান তারা। সেই সঙ্গে আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা তহবিল তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। মাকদুরা মিতির রিপোর্ট। যাদের হাত ধরে সচল দেশের অর্থনীতির চাকা, প্রশ্ন থেকে যায় কতটা স্বস্তি নিয়ে কাজ করতে পারছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। ঋণ পাওয়ার কঠোর শর্ত আর অন্তহীন জটিলতা নিয়ে প্রতিনিয়ত লড়ছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির প্রাণশক্তি বলা হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে, জিডিপিতে যার অবদান প্রায় 30%। এসএমই ফাউন্ডেশনের তথ্য বলছে দেশে এসএমই উদ্যোক্তা 1 কোটির উপরে, যাদের হাত ধরে সৃষ্টি হয়েছে প্রায় 3 কোটি মানুষের কর্মসংস্থান। করোনা মহামারীর চরম সংকটের সময়েও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রাখে এই এসএমই খাত। অপার সম্ভাবনা থাকার সত্ত্বেও সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে ধুকে ধুকে চলছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। উদ্যোক্তাদের অভিযোগ, ঋণ প্রাপ্তি, আধুনিক প্রশিক্ষণ সহ সঠিক নীতি সহায়তার অভাব এই খাতের প্রধান সমস্যা। তবে এসএমই খাতে উদ্যোক্তা হতে সবচেয়ে বড় বাধা পুঁজির অভাব। ব্যাংক ঋণ পেতে নানা জটিলতা আর জামানতের বেড়াজালে আটকে আছেন সিংহভাগ ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যাংকের লোনের নিজের যা আছে তাই বিক্রি করলেই না, এত ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করা সম্ভব না।
আমরা তো এসএমই উদ্যোক্তা, আমাদের কত ফান্ড থাকে। আমরা আসলে ব্যবসা বান্ধব পরিবেশ চাই, যেন আমরা আর কি ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি, ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি, সবাই যেন আমরা দেশে শান্তিমতো আমরা ব্যবসা করতে পারি। নতুন উদ্যোক্তা তারা যদি পর্যাপ্ত পরিমাণ বাজেট না পায় তাহলে আমাদের অল্পতেই ঝরে যেতে হবে, এই বিজনেসটা বন্ধ করে দিতে হবে। একদম স্বল্প সুদে যদি আমাদের জন্য ঋণ থাকতো আর যদি কোনো ভোগান্তিতে না পড়তাম, খুব সহজেই যদি দিত তাহলে আমরা কোনো উপকৃত হতাম। আসন্ন বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য আলাদা তহবিল জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এখনো বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটাও কিন্তু যে খুব একটা স্বস্তিকর নয়, এখন প্রবৃদ্ধি কম তো, এবং একই সঙ্গে বিনিয়োগ খরা চলছে। এই অবস্থায় নারীরা যাতে বিনিয়োগে এগিয়ে আসেন এবং একই সঙ্গে বলা যে তারা যদি উদ্যোক্তা হিসেবে আসেন বা ব্যবসা করতে এগিয়ে আসেন, বিনিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে তাদের সমস্ত প্রতিবন্ধকতা দূর করা হবে এবং একই সঙ্গে তাদের জন্য বিশেষ তহবিল হবে, এই ব্যাংকে গেলে তারা সহজে ঋণ পাবেন। তো এই বিষয়গুলোতে তাদের যদি বলা হয়, আমি মনে করি যে সেটা তাদের জন্য একটা বড় রকমের উৎসাহ হিসেবে কাজ করবে এবং সেই দিকে আসলে আমাদের আগামী বাজেটে একটা নজর দেওয়া উচিত। চাকরির পেছনে না ছুটে দেশের লাখো নারী এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। তাদের এই স্বপ্ন পূরণে আসন্ন বাজেটে ক্ষুদ্র ও মাঝারি খাতে সরকারের বিশেষ নজরদারি চান খাত সংশ্লিষ্টরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। যদিও বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের, ক্রেতারা এবার গরুর দাম বেশি বলে অভিযোগ করলেও ন্যায্য দাম না পাওয়ার দাবি করেন বিক্রেতারা। গাবতলী হাটে পশুবাহী ট্রাকগুলো প্রবেশে দীর্ঘ সময় লাগায় পশুগুলো অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ করেন তারা। বৃষ্টি ভেজা গাবতলী পশুর হাট, কাদার মধ্যে গরু নিয়ে হাঁটছেন বিক্রেতারা আর ছাতা হাতে হাঁটছেন ক্রেতারা। কুরবানির ঈদের শেষ মুহূর্তের বেচাকেনায় জমে উঠেছে হাট। ভোর হতেই আসতে শুরু করেন ক্রেতারা। লক্ষ্য সাধ্য আর পছন্দের সমন্বয় করে কোরবানির পশু কেনা। আজকে তো শেষ, আজকে কম বেশি হলেও মানুষ কিনে নিয়ে যাবে, কোরবানি যেতে দেবে। বাজেট আগে যদি 2 থাকতো, এখন 1.5, কিন্তু ব্যাপারী বাজেট হলো 1.5 জায়গায় 2.5। বড় গরুর মনে করেন যে কাস্টমার নাই, গায়ে আমরা দাম করলি কয়েকটা, মানে কোনো দাম ছাড়তেছে না। তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে কিছুটা ভাটা পড়েছে বেচাকেনায়। কাদা আর পানিতে ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। সারা বছর পাইলে কুরবানি দিয়ে বেশি, তাই বৃষ্টির কারণে আমরা বেচতে পারলাম না। লোকই নাই বাজার, দেখেন না সারা হাটের লোক নাই। একটা গরু 20,000 25,000 করে খাওয়াইছি আমরা, গরু বৃষ্টির কারণে কাস্টমারই নেই। গরু তো কিনতেই পারতেছি না, বরঞ্চ অনেক সমস্যা হচ্ছে। যেমন মনে করেন বৃষ্টিতে ভিজছি, কাদা, এক কাদা ভরা। বিক্রেতাদের অভিযোগ, গাবতলীতে পৌঁছাতে দীর্ঘ যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে পশুবাহী ট্রাকগুলোকে। এতে ব্যাপারীদের ভোগান্তির পাশাপাশি পশুগুলো অসুস্থ হয়ে পড়ছে। কালকে প্রায় 8টার দিকে আমি গাড়ি ভরছি, ভরার পরে আমি রাত 3টার পরে এখানে পৌঁছাইছি। তো ওই সময় আমি গরুটা নামায়া কিভাবে বিক্রি করবো, এত জ্যাম। এই গাবতলী ব্রিজ থেকে 8 নম্বর হাসিলগড় যাওয়া পর্যন্ত 4 থেকে 5টা ঘন্টা সময় লাগছে। 15 মন 14 মন 13 মন ওজনের গরু আইসা গেরস্তরা দাম করে আপনার 3 লাখ 2.5 লাখ। বাচ্চা কিনবার গেলে, বাচ্চা কিনবার গেলে, ভালো জাতের বাচ্চা কিনবার গেলে, দুধ ছাড়লে দুধের বাচ্চা কিনবার গেলে 1.5 লাখ টাকা লাগে। শেষ দিনে ক্রেতা উপস্থিতি বাড়লেও বৃষ্টি আর যানজটই এখন গাবতলী হাটের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহার সামনে রেখে রাজধানীর মশলার বাজারে জমজমাট বেচা কেনার কথা থাকলেও এবার চিত্র ভিন্ন। এবার বেচাকেনা তেমন নেই বললেই চলে। তবে স্বস্তির খবর হলো এবার বেশিরভাগ মশলার দাম স্থিতিশীল। পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে অস্থিরতা নেই বলে জানান ব্যবসায়ীরা। আলভি রাহেনের রিপোর্ট। বাজার ঘুরে দেখা গেছে ভারত, চীন, ভিয়েতনাম ও মধ্যপ্রাচ্য থেকে আমদানি হওয়া বিভিন্ন ধরনের মশলার সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিশেষ করে জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ বাজারে পর্যাপ্ত মজুদ থাকায় দামও নিয়ন্ত্রণে রয়েছে। তবে কিছুটা বেড়েছে কিসমিসের দাম। বর্তমানে প্রতি কেজি জিরা খুচরা বিক্রি হচ্ছে 550 থেকে 650 টাকা, দারুচিনি 520 থেকে 600 টাকা, এলাচ 4500 থেকে 5000 টাকা। এছাড়া লবঙ্গ 1400 থেকে 1500 ও গোলমরিচ 1300 থেকে 1400 টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় মশলার দাম খুব বেশি না বাড়লেও কিসমিস কিছুটা বেড়ে 820 থেকে 840 টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদে মশলার চাহিদা বাড়লেও এবার ক্রেতাদের ক্রয় ক্ষমতা কিছুটা কম, ফলে খুচরার পাশাপাশি পাইকারি বাজারের চাপও তুলনামূলক কম রয়েছে। এতে বাজারে বড় ধরনের মূল্য বৃদ্ধির আশঙ্কাও দেখছেন না তারা। প্রয়োজনীয় জিনিস আছে, এগুলি সব ওই বাজারে আছে, কোনো সরবরাহ আছে, দেখা গেছে কোনো মালের শর্ট নাই। তো অন্তত দেখা গেছে যেই পরিমাণ বিক্রি হওয়ার কথা আমাদের ব্যবসায়িক, ওই পরিমাণ আমরা বিক্রি করতে পারি নাই, বা আমাদের ব্যবসা বাণিজ্য কম। বেশিরভাগে মহল্লাতে লইয়া লইতে আছে, বাসা পাশেতে লইতে আছে, ডিপার্টমেন্ট স্টোরে চলে যাইতে আছে, স্বপ্ন আগরা যাইতে আছে। জিরার দামটা কমছে অনেক, দারচিনির দামটা একটু কম, মোটামুটি বাজার তুলনা হিসেবে মোটা মশলার দাম কমে আছে। মানে ঈদ উপলক্ষে নতুন করে কোনো কিছু দাম বাড়ায় নাই। বেচে কেনার অবস্থা অতটা ভালো না, যা হইতেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি বাদলের কারণে একটু কাস্টমার বাজারে কম। অন্যদিকে ক্রেতারাও বলছেন, কিছু পণ্যের দাম বাড়লেও অধিকাংশ মশলা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। বেড়ে নাই, আগের মতোই সচরাচর আছে, মোটামুটি এরকম চলে আর কি। আগে যা ছিল তার সাথে কিছু পরিমাণে কম দেখা যাচ্ছে আর কি। আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকলে ঈদের আগ পর্যন্ত মশলার বাজার স্থিতিশীল থাকবে, আর এতে কেনাকাটায় স্বস্তি ফিরবে সাধারণ ক্রেতাদের মাঝে। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক কর আদায়ের ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। হালনাগাদ প্রতিবেদন বলছে, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ঘাটতি দাঁড়িয়েছে 1,04,533 কোটি টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। অর্থনৈতিক চাপ, ব্যবসা বাণিজ্য শ্লথ গতি এবং বিনিয়োগ কমে যাওয়ায় রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। এ অবস্থায় অর্থনীতি সচল রাখতে সরকার 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল দিয়েছে, যেখানে উদ্যোক্তারা 7% সুদে ঋণ পাবেন এবং বাকি 6% সুদ ভর্তুকি দেবে সরকার। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এনবিআর এর আদায়ের লক্ষ্য ছিল 4,31,461 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 3,26,928 কোটি টাকা। উন্নত মানের বীজ বা কলম তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করার জন্য নড়াইলে নির্মাণ করা হয়েছে হর্টিকালচার সেন্টার। অবকাঠামো নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অবকাঠামো হস্তান্তর করা হলেও প্রকল্পের কোনো তথ্যই নেই। উন্নত মানের বীজ বা কলম তৈরি করে তা কৃষকদের মাঝে সরবরাহ করার জন্য দেশব্যাপী হর্টিকালচার সেন্টার নির্মাণ করা হয়। এর ধারাবাহিকতায় নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় 5 একর 8 শতক জমির উপর নির্মাণ করা হয় হর্টিকালচার সেন্টার। 1 বছর আগে অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার পর প্রকল্পের পক্ষ থেকে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কাছে তা হস্তান্তর করা হয়। তবে প্রকল্পের ব্যয়, জমি অধিগ্রহণ বা অবকাঠামো নির্মাণ ব্যয়ের কোনো তথ্যই উল্লেখ করা হয়নি। 2025 সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে হর্টিকালচার সেন্টারটি। কৃষকদের জন্য নির্মাণ করা হলেও এটি কোনো কাজেই আসছে না। দ্রুত চালুর দাবি করছেন স্থানীয়রা। এটা আপাতত আমাদের কোনো কাজে আসেনি, এটা মনে করেন বিল্ডিংটা হয়ে গেল, এইভাবে আছে। সরকারি বীজ আমরা পাবো, খেতে লাগাবো, ফসল হবে, মা বাবা বউ ছেলে মেয়ে খায় বাঁচাবো। কোনো কাজে লাগতেছে না, কোনো কাজে বাবু আমাকে লাগতেছে না। 2-3 বছর পড়িয়ে রয়েছে, চালু আসছে না, আমাকে সরকারে কোনো করতেছে না, সেইভাবে পড়িয়ে রয়েছে, কোনো উপকার আসছে না। জমি অধিগ্রহণের কিছু কাজ বাকি এবং জনবল না থাকায় কার্যক্রমটি চালু করা যাচ্ছে না বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই হর্টিকালচার সেন্টারের বিল্ডিং এবং অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, এখনো ভূমি উন্নয়ন কার্যক্রম বাকি আছে এবং এখানে জনবল না থাকায় এটা এখনো কার্যক্রমে আসতে পারছে না। যদি দ্রুততম সময়ে জনবল সৃষ্টি করা যায় তাহলে এটা অত্র এলাকার উদ্যানতাত্ত্বিক ফসল সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি। দ্রুত প্রকল্পটি চালু করে উন্নত বীজ সরবরাহের ব্যবস্থা করার তাগিদ সংশ্লিষ্টদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটির মার্চেন্ট অ্যাকোয়ারিং বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 20 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 4 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি সেলস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে 18 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আর এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।